তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন লিপস অ্যান্ড বাউন্স নিয়ে খুব বেশি তদন্ত এগোচ্ছে না? এই প্রশ্ন তো মানুষের মনে আছে। নিশ্চিতভাবে এই গোটা ক্যাবিনেটকে জেলে রাখা উচিত, এক মুহূর্তের জন্য জেলের বাইরে রাখা উচিত নয়। কে কার সঙ্গে প্রেম করবে, কে কার সঙ্গে সম্পর্ক রাখবে, সেটা কি শাসক দলের এমএলএ বা এমপি বা রাজ্য সরকার ঠিক করে দেবে? তৃণমূলের এমএলএ ঠিক করবেন যে কে পরকীয়া করবে, কে পরকীয়া করবে না, কে প্রেম করবে, কে প্রেম করবে না, কে কার সঙ্গে প্রেম করবে? এটা তৃণমূলের এমএলএ ঠিক করবেন নাকি? নীতি পুলিশ সেজেছেন নাকি? ফলে এই যে বুদ্ধিজীবী বলে আমরা যাদের একটু পাম খাইয়েছি আর কি, তো তারা সব এই পাম খেয়ে একটু ফুলে টুলে গিয়ে তারা সব শাসক দলের মোটামুটি বেশ একটা চেয়ার টিয়ার পেয়েছেন আর কি, সেই চেয়ারে বসে পড়েছেন আর উঠতে পারছেন না। দেখুন, এই প্রশ্ন যেমন আপনার মনে, এই প্রশ্ন রাজ্যের প্রতিটি জনগণের মনে। তার কারণ এই রাজ্যে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। সে রেশন বলতে পারেন, চাকরি বলতে পারেন, বালি বলতে পারেন, পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, সেখানে চুরি হয়েছে। কিন্তু সেই প্রমাণের ক্ষেত্রে তদন্তকারী সংস্থা কিছুটা ঢিলেমি লক্ষ্য করছে রাজ্যের জনগণ, এবং রাজ্যের জনগণ সহ আমরা যারা বিভিন্ন মামলায়ও সরাসরি সংযুক্ত, তারাও মনে করছি এই তদন্ত প্রক্রিয়া আরও দ্রুততার সঙ্গে হওয়া উচিত এবং আরও স্পেসিফিক হওয়া উচিত। আমরা দেখছি, যেমন ধরুন চাকরি দুর্নীতির ক্ষেত্রে দেখছি একটা সার্টেন লেভেল পর্যন্ত যাওয়ার পরে কোথাও না কোথাও কোনো না কোনো অদৃশ্য কারণে সেটা থেমে যাচ্ছে। আমরা এই প্রশ্ন করছি বারবার, কেন থেমে যাচ্ছে, কেন তারপরে তার উপরে ওঠা যাচ্ছে না? যদিও আমাদের কাছেই যেটুকু প্রমাণ আছে তার উপর ভিত্তি করেই সর্বোচ্চ মাথা পর্যন্ত পৌঁছানো যায়। আপনি বলুন তো, যে শুধুমাত্র এই ক্যাবিনেট ডিসিশন ছাড়া আর কোনো প্রমাণ নেই? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলবন্দি করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নেওয়ার জন্য, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্যামেরার সামনে বলেছিলেন আমি পার্থকে বলছি কমিটি তৈরি করতে, আপনি ইভেন ইউটিউবে সেই ভিডিও পেয়ে যাবেন। তখন তো এই সংস্থারা কিছু জানতে পারছে না। যারা ধরুন এই যে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিল, যারা সেই দিন ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে যে আমি পার্থদাকে বলছি একটা কমিটি তৈরি করে দাও, তাদের মধ্য থেকে যাদের ওর আশেপাশে দেখা যাচ্ছে তাদের মধ্য থেকে অনেকে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, তাদেরকে দু চারজনকে জেরা করলেই তো পরিষ্কার হয়ে যাবে যে তাদের র্যাঙ্ক জাম্প করে চাকরি দিতে কে বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিতে খুব বেশি কাঠখড় পড়াতে হবে নাকি? কিন্তু করছেন না। প্রশ্ন মানুষের মনে এখানেই। এদের প্রত্যেকের নাম আশা করি তদন্তকারী সংস্থা জানেন। আপনারা এই গত লোকসভা ভোটের আগে, এবারের লোকসভা ভোট, গত লোকসভা ভোটের আগে ইউটিউবে সেই ভিডিও দেখুন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন লিপস অ্যান্ড বাউন্স নিয়ে খুব বেশি তদন্ত এগোচ্ছে না? এই প্রশ্ন তো মানুষের মনে আছে, সাধারণ মানুষের মনে আছে। কেন সুজয় কৃষ্ণ ভদ্র ধরা পড়ছে ইডি তার পাবলিক নোটিশে যে নাম উল্লেখ করেছিলেন, দ্বিতীয় ব্যক্তি ধরা পড়ছে না লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সংযুক্ত দ্বিতীয় ব্যক্তি, তিনি কে? কেন ধরা পড়ছেন না? এই প্রশ্নের উত্তর দিতে হবে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা দায়ের রাজ্যপালের। ইতিমধ্যে আমরা দেখলাম মামলার শুনানিতে অ্যাডজন করেছেন জাস্টিস কৃষ্ণা রাও। এর আগে কোনোদিন শুনেছেন যে মুখ্যমন্ত্রী বলছিলেন যে রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমার কাছে অভিযোগ করেছে ওরা, এই কথার জন্য কি মামলা টিকবে? দেখুন, আমি বলি যে এই সাংবিধানিক পদগুলোকে নিয়ে যারা এই ছেলে খেলা করছেন, বালখিল্যতা করছেন, দেখুন আমি অভিযোগের সত্যতা রয়েছে কি নেই সেই নিয়ে আমি একটি কথাও বলবো না, কিন্তু আমি তো নিশ্চিতভাবেই কথা বলতে পারি যে সাংবিধানিক পদগুলোকে নিয়ে বালখিল্যতা চলছে। দেখুন, এই যে রাজ্যপাল বা রাষ্ট্রপতির মতো পদগুলো, যে সাংবিধানিক পদগুলো, সেগুলোকে এই যে ইমিউনিটি দেওয়া হয়েছে তার একটা নির্দিষ্ট পারপাস ছিল। সেই পারপাসের বাইরে গিয়ে এই সাংবিধানিক পদগুলোকে আপনি বলতে পারেন যে রাজনীতির অঙ্গনে নিয়ে এসছেন, এবং তাতে আমি কোনো একটি নির্দিষ্ট পক্ষকে আমি দোষারোপ করছি না, শুধুমাত্র উভয় পক্ষের। আমরা অনেক সময় দেখেছি যে রাজ্যপালের
পদে বসে, এটা সাংবিধানিক পদ, তার যে আশু দায়িত্ব, সাংবিধানিক আশু দায়িত্বের বাইরে গিয়ে কথা বলেছেন, বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করেছেন। এরকম রাজ্যপালের উদাহরণ আছে। আবার উল্টো দিকে রাজ্যপাল যখন তার আশু কাজ করতে গেছেন, তখন যেহেতু তার রাজনৈতিক যে স্বাচ্ছন্দ্যতা রয়েছে সেটার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়, সেই জন্য সেই রাজ্যপালকে আক্রমণ করেছে, এই জিনিসও দেখেছি। ফলে রাজ্যপালের দ্বন্দ্ব তৈরি হয়েছে, রাজ্যের শাসক দল রাজ্যপালের দ্বন্দ্ব তৈরি হয়েছে, রাজনৈতিক কারণে দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিভিন্ন সময় রাজ্যপালের পদ ব্যবহার করা হয়েছে, আবার বিভিন্ন সময় রাজ্যপালকে আক্রমণ করার জন্য সরকারি পদ বা সরকারি দল তারা রাজ্যপালকে আক্রমণ করেছেন। এই ব্যবস্থা দিয়ে চললে আসলে গণতন্ত্র দুর্বল হয়, এটা সকলকে মাথায় রাখতে হবে। এবং দেখুন, কোনো যদি অভিযোগ উঠে থাকে, সেই অভিযোগের সত্যতা যদি থেকে থাকে, তার জন্য বিধিবদ্ধ ব্যবস্থা গৃহীত হওয়া উচিত এবং তার একটি নির্দিষ্ট পদ্ধতি প্রকরণ আছে। আমি আশা করব যে এই রাজ্যের যারা দায়িত্বশীল শাসক দল, তারা সেই পদ্ধতি প্রকরণের উপর বিশ্বাস রাখবেন। রাজনৈতিক পদ্ধতি প্রকরণ একটা বিষয়, সাংবিধানিক পদ্ধতি প্রকরণ, আইনগত পদ্ধতি প্রকরণ এটা সম্পূর্ণ আলাদা বিষয়। আপনার রাজনৈতিক কারণে আইনগত পদ্ধতি প্রকরণকে বাইপাস করে শুধুমাত্র সাংবিধানিক পদকে আক্রমণ করার জন্য বিশেষভাবে কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে আপনার দ্বন্দ্ব থাকতেই পারে, হয়তো নিচের সেটিং, উপরে একটু কুস্তি, নিচে দোস্তি, এই সমস্ত কিছু অনেক কিছু থাকতে পারে, কিন্তু দয়া করে এই সাংবিধানিক পদগুলোকে কলুষমুক্ত রাখুন, এইভাবে কলুষিত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে বলছেন, আমি কোট আনকোট বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিচার ব্যবস্থায় কোনো রকমের রাজনৈতিক পক্ষপাতিত্ব যেন না থাকে, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু বিচার ব্যবস্থা হতে হবে শুদ্ধ, সততা বজায় থাকা উচিত, এছাড়াও গোপনীয়তা বজায় রাখা উচিত বলেও মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি এই মাসে ডিএ মামলা থেকে নিয়োগ মামলার রায় বেরোনোর কথা, তার সাথে কি কোনো লিঙ্ক পাচ্ছেন? না, দেখুন, রায় শুনানি আছে, রায় কবে হবে সেটা শুনানি শেষ হলে তারপরে মহামান্য বিচারপতিরা ঠিক করবেন, ফলে নির্দিষ্টভাবে রায় বেরোনোর কথা এটা বলাটা সঠিক না। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, মানে তথাকথিত রাজনীতিক দল যে ধরনের রাজনীতি করেন, সেই রাজনীতি মুক্ত বিচার ব্যবস্থা হওয়া উচিত। এই কথাটি যদি তৃণমূল কংগ্রেস মনে রাখতো, তাহলে এই রাজ্যের মানুষ সব থেকে বেশি খুশি হতো। আমরা কি দেখেছি এই রাজ্যে? আমরা দেখেছি যে একজন বিচারপতি তিনি রায় দিচ্ছেন বলে রাজনীতি মুক্তভাবে সেই বিচারালয়ের বাইরে বসে পড়েছেন। বিচারপতির বাড়িতে পোস্টারিং হয়েছে, খোঁজ নিয়ে দেখুন সেই পোস্টার কোন ছাপাখানা থেকে ছাপানো হয়েছিল, কার মদতে ছাপা হয়েছিল, একটু খোঁজ নিন। সেই বিচারপতির নাম হচ্ছেন বিচারপতি রাজশেখর মান্তে। একজন বিচারপতি, তিনি এই প্রাইমারির মামলা নেওয়ার জন্য তার স্বামীকে ডেকে সিআইডি ডেকে হ্যারাস করছে, বিচারপতি অমৃতা সিনহা। আর একজন বিচারপতি, তিনি রাজনৈতিক দলে এখনো হয়তো যোগদান করেছেন, কিন্তু তিনি যখন বিচারালয়ে ছিলেন তখন তাকে আক্রমণ, তার বিচারালয়ের বাইরে সেখানে প্রতিবন্ধকতা তৈরি করা, সবই হয়েছে। প্রায়শই বিচারপতিদের আক্রমণ করেন সন্ধ্যাবেলায় বসে টিভি ক্যামেরার সামনে বা ক্যামেরার সামনে। এটা করলে যেটা হয়, দেখুন, আদালত চাইলে কন্টেম্প করতে পারে, কিন্তু আদালত এগুলোকে একটু ছেড়ে দেন। কারণ আদালত মনে করেন না যে এই যে বিচার ব্যবস্থা এত ভঙ্গুর, যে কোনো একজন ঘোষ বা কোনো একজন অমক বা কোনো একজন তমক সে একটা কথা বলে তাতেই বিচার ব্যবস্থা সেটা ভেঙে পড়বে। কিন্তু এদেরও একটা জিনিস মাথায় রাখা উচিত, যে এই বিচার ব্যবস্থাকে সেটাকে অটুট রাখার দায় এদের আছে। তার কারণ হচ্ছে, এই যে গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি হচ্ছে শাসক দল, যারা শাসন ক্ষমতায় রয়েছে, যারা রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তারা যদি এই বিচার ব্যবস্থাকে দুর্বল করেন, তারা যদি মনে করেন এই বিচার ব্যবস্থাকে আমরা দুর্বল করে আমরা খুব শান্তিতে প্রশাসন চালাতে পারবো, তাহলে ভুল ভাবছে। মানুষ আজও তার ব্যক্তিগত জীবনে দ্বন্দ্ব, রাষ্ট্রের সাথে দ্বন্দ্ব মনে করেন রিজলভ হবে আদালতে গিয়ে।
তারা মনে করেন আদালত আছে, একটা নিরপেক্ষ আদালত রয়েছে। সেখানে যদি সেই বিশ্বাসটাকে আপনি যদি প্রতিদিন আঘাত করতে থাকেন, তাহলে আপনার অবস্থান দুর্বল হয়। মানুষজন তখন আর ওই ঘটনাটি রিজলভ করার জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা নিচের আদালতে আসবে না। তারা কি করবে? তারা সরাসরি চলে যাবে আপনার ওই সেই বাড়িতে বা সেই অফিসে গিয়ে ইঁট খুলে নিয়ে আসবে, যেটা অন্যান্য আর 5টা দেশে হয়তো বা হয়। আপনাকে টেনে হেঁচড়ে নামাবে। দেখেছেন তো যে স্বৈরাচারী শাসকের শেষ পরিণতি, কাউকে আত্মহত্যা করতে হয়, কাউকে বা নর্দমা থেকে টেনে বের করে। একদমই। আমরা দেখলাম এই যে সামনে ফিরদৌসদা, আমরা জানি যে 21শে জুলাই রাজ্যের শাসক দলের শহীদ দিবস বলে পরিচিত দিনটি। এখন প্রশ্ন উঠছে, সেনাপতি ছাড়াই 21শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি থাকবে না? দলের চিঠি ঘিরে জল্পনা শুরু হয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সির একটি চিঠিকে ঘিরেই জল্পনা ছড়িয়েছে। সেখানে বলা হয়েছে প্রতিটি ব্লকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা শুরু করতে হবে, ওই দিন যাতে ধর্মতলায় বিপুল জমায়েত হয় তার আহ্বানও করা হয়েছে। কিন্তু সেই চিঠিতে নাম নেই, নাম রয়েছে অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদারদের, কিন্তু নাম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তরালে বলে আপনার মনে হয়? দেখুন, সেটা তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। তারা কার নাম রাখবেন, কার নাম রাখবেন না, কাকে উপরে তুলবেন, কাকে ছেঁটে ফেলবেন, এটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে এই রাজনৈতিক দলটি তারা মূলত চলেন দুষ্কৃতি নির্ভর এবং দুর্নীতিগ্রস্তদের দ্বারা। ফলে তারা কার নাম রাখলো, কার নাম রাখলো না, কার নাম রেখে আমন্ত্রণপত্র পাঠালো, কার নাম রেখে জনসমাগমের বার্তা দিল, সেটা নিয়ে জনগণ বিন্দুমাত্র ভাবিত নয়। জনগণ এই মুহূর্তে ভাবিত যে গোটা দেশের সাপেক্ষে এই রাজ্যে, গোটা দেশে যেমন চলছে দুর্নীতি, সে নিট বলতে পারেন, নেট বলতে পারেন, আবার এই রাজ্যেও আপনি দেখুন টেট, এসএসসি সহ একাধিক নিয়োগে দুর্নীতি চলছে। রাজ্যের মানুষ ভাবিত তাদের সন্তানদের কর্মসংস্থান হবে কিভাবে। রাজ্যের এই অবস্থা, কেন্দ্রের এই অবস্থা, তাদের ছেলেমেয়েরা শিক্ষান্তে কাজ পাবে কিনা, তাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে সঠিকভাবে তাদের মূল্যায়ন হবে কিনা, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে কিনা, এটা সাধারণ মানুষের চিন্তা। তাদের চিন্তায় বিন্দুমাত্র স্থান দখল করে না যে 21শে জুলাইয়ের যে আমন্ত্রণ পত্রে অভিষেক ব্যানার্জির নাম থাকবে কি থাকবে না। এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের দলীয় বিষয়। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসে বুঝতেই পারছেন ক্ষমতা সর্বস্ব রাজনৈতিক দল, যেখানে কোনো রাজনৈতিক আদর্শবোধ নেই, রাজনৈতিক কোনো চিন্তা চেতনা নেই, সেখানে খুব স্বাভাবিকভাবে কার নাম রাখা হলো, কার নাম রাখা হলো না, এগুলোই তো গুরুত্বপূর্ণ হবে। সেটাই স্বাভাবিক। আপনি সেই যে স্বাভাবিক প্রশ্নই আমাকে করেছেন, কিন্তু এখানে এই স্বাভাবিক প্রশ্ন থেকে একটা জিনিস ইন্ডিকেট করে, সেটা হলো একটা ক্ষমতা সর্বস্ব রাজনৈতিক দলের ম্যানিফেস্টেশনের প্রয়োজন হয় ক্ষমতায় থাকার জন্য। সেই ম্যানিফেস্টেশনের জন্য তারা এই সমস্ত করে। মন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, হাওড়ায় সেই যুবককে গ্রেফতার করা হয়েছিল। গতকাল বিকেল 5টার মধ্যে মুক্তির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সে মুক্তিও পেয়ে গিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, নতুন যে আইন প্রণয়ন হলো, এতে মিথ্যে কেস দেওয়া বা ফলস মামলা করা এবার কি একটু কঠিন হয়ে গেল? এর আগে আমরা দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেল, সাংবাদিককে মামলা দেওয়া হয়েছিল মিথ্যেভাবে, সেইগুলো কি কোথাও গিয়ে এবার একটু কঠিন হবে? আপনাকে বলি, শুধু আইন থাকলে হয় না, আইনের প্রয়োগ করতে হয়, সঠিক প্রয়োগ করতে হয়। দুরাত্মার ছলের অভাব হয় না। বলবে হ্যাঁ ইনভেস্টিগেশন করে দেখেছি যে হ্যাঁ ক্রাইমটা কনস্টিটিউট হয়েছে, শাসক দলের নেতা একবার ফোন করলেই তো তার বিরুদ্ধে মামলা হবে। আপনি ভাববেন না যে মানে মামলা এই নতুন আইন এলো মানে আপনাদের বিরুদ্ধে মামলা হবে না। যারা যারা সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে বলবো না, আমি বলবো যে যারা সঠিকভাবে এই যে ধরুন সাংবাদিকতা করতে চান, আপনারা সমাজ মাধ্যমে যে কাজ করছে সমাজ মাধ্যম কর্মী হিসাবে, যারা সঠিকভাবে কাজটি করতে চান তাদের বিরুদ্ধে তো এদের খাড়া নেমে আসবেই। তার কারণ এই যে বললাম, দুর্নীতিগ্রস্ত মানুষ, দুষ্কৃতি নির্ভর একটি রাজনৈতিক দল হলে যা হওয়ার তাই হবে, এবং সেখানে আইনের অপব্যবহার হওয়াটা অস্বাভাবিক নয়। মুখ্য সচিবের অবস্থান জানা যাচ্ছে না। বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ, গত 7ই মে মুখ্য সচিবের কাছে উত্তর চাওয়া হয়েছিল, কিন্তু এখন জুলাই মাস চলছে, উত্তর এখনো মেলেনি। ফলে আদালত অজুহাত না শুনে দ্রুত অবস্থান স্পষ্ট করতে চাইছে, কারণ এরপরে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কি বলবেন, মুখ্য সচিবের কাছ থেকে কোনো রকম? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক।
শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ, সেখানে স্যাংশন দেওয়ার ক্ষেত্রে এই এই গড়িমসি, এটা অস্বাভাবিক কিছু নয়। এবং এই কারণে একদিকে আপনি বলবেন কেন দ্রুততার সঙ্গে বিচার হচ্ছে না, আর অপরদিকে স্যাংশন দেবেন না। আমাদের তো বিচার করতে একটা প্রক্রিয়া আছে, সেখানে প্রশাসনের ভূমিকা আছে। সেই প্রশাসনের ভূমিকা আপনি পালন করবেন না, আবার অপরদিকে এসে বলবেন যে কেন তাড়াতাড়ি বিচার হচ্ছে না। একেই বলে চোরের মায়ের বড় গলা। অবশ্য এখন আজকাল চোরের পিসির বড় গলা শোনা যাচ্ছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা চলছে। পঞ্চম বেতন কমিশনের আওতায় সেই বকেয়া ডিএ মামলা চলছে শীর্ষ আদালতে। কয়েকদিন পরেই সেই মামলার শুনানি হবে। তারই মধ্যে সেই মামলায় পার্টি হওয়ার পথে হাঁটছে বলে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হলো। ডিএ মামলায় আরও চিন্তা বাড়তে পারে রাজ্যের। সরকারি কর্মীদের পদক্ষেপে কি চাপ বাড়বে রাজ্যের? দেখুন, সরকারি কর্মীরাই মামলা করেছে। এই যে মামলা যারা করেছেন, কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মলয় মুখোপাধ্যায়দের যে মামলা ইনিশিয়ালি তারা স্যাটে করেছিলেন, তারপর হাইকোর্ট থেকে আবার স্যাট থেকে আবার হাইকোর্টে এসে সুপ্রিম কোর্টে। ফলে এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায়রা তারা ইনিশিয়ালি মামলা শুরু করেছিলেন। তারপরে একটা সংগঠন তারা কলকাতা হাইকোর্টে যুক্ত হন, অপর সংগঠন তারা যদি যুক্ত হন কি হবে না সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, সেই সংগঠনের বিষয়। এই নিয়ে আমার খুব একটা বলাটা সমীচীন নয়। তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, তারা কি করবেন। ফিরদৌস, আমরা জানি এই জুলাই মাসে আগামী 16ই জুলাই নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা এই মাসে উঠতে চলেছে। এতে করে কি তৃণমূল এবং এই সরকারের ভবিষ্যৎ কি আপনার মনে হয়? দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি যে এই সরকার যা যা করেছে তাতে এদের এক মুহূর্ত জেলের বাইরে থাকার কথা না। এদের গোটা ক্যাবিনেট জেলের অভ্যন্তরে থাকা উচিত। এবং বিশেষ করে এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যা যা প্রমাণাদি রয়েছে সেই প্রমাণাদির উপর ভিত্তি করে নিশ্চিতভাবে এই গোটা ক্যাবিনেটকে জেলে রাখা উচিত। এক মুহূর্তের জন্য জেলের বাইরে রাখা উচিত নয়। তার কারণ অত্যন্ত পরিষ্কার, এরা অত্যন্ত প্রভাবশালী। যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারেন, যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারেন। এই অবস্থায় দাঁড়িয়ে যে সমস্ত প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ, আমি মনে করি তদন্তকারী সংস্থার উচিত দ্রুততার সঙ্গে তাদের কাস্টাডিতে নিয়ে তদন্ত করা। পশ্চিমবঙ্গে ফিরদৌস, আমরা দেখছি গত কয়েকদিনে পশ্চিমবঙ্গে গণপিটুনি থেকে ডাকাতির বাড়বাড়ন্ত এত, কি বলবেন? মদন মিত্র বলছেন হয়তো এমন দিন আসতে পারে সমাজ বিরোধীদের আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে পারেন। দেখুন, এই যে পশ্চিমবঙ্গে আপনি দেখছেন মব লিঞ্চিং হচ্ছে বা ধরুন গণপিটুনি, এর কারণ আমি আইডেন্টিফাই যদি আমাকে করতে বলেন, আমি মূলত তিনটে কারণ বলবো। এক হচ্ছে রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন না থাকা। দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান না থাকা। আপনি দেখুন এই সমস্ত এরা হচ্ছে সব অত্যন্ত অল্প বয়স্ক ছেলে মেয়ে যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন। তৃতীয় হচ্ছে শাসক দলের পৃষ্ঠপোষকতা। এই তিনটে কারণের জন্য এই ধরনের অপরাধগুলো সংগঠিত হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে রাজ্যে যে শাসক দল তারা বিন্দুমাত্র উদ্যত নয়। তার কারণ হচ্ছে তারা জানে যে দুষ্কৃতিকে আমরা যদি কন্ট্রোল করি আর দুষ্কৃতীদের যদি দুষ্কর্ম করতে না দিই তাহলে ওই দলটির কোনো অস্তিত্ব থাকবে না। ফলে যেহেতু দুষ্কৃতি নির্ভর একটি রাজনৈতিক দল, তারা দুষ্কর্ম করার জন্য এই দুষ্কৃতীদের উপর নির্ভর করেন। এবং সেই জন্য শাসক দলের দেখবেন দুষ্কৃতীদের প্রতি একটা পৃষ্ঠপোষকতা রয়েছে। সে আপনি জেসিবি বলুন আর জয়ন্ত সিংই বলুন, সকলেই দেখুন তাদের মধ্যে একটাই মানে কমনালিটি রয়েছে। সেই কমনালিটিটা কি? তাদের মধ্যে একটাই সাধারণ বিষয় রয়েছে, সেটা হলো তারা উভয়ই শাসক দলের সঙ্গে সংযুক্ত। তাহলে কমন ফিচার কি? কমন ফিচার হচ্ছে তারা শাসক দলের পৃষ্ঠপোষকতা পাচ্ছে। শাসক দলের পৃষ্ঠপোষকতা না পেলে তারা এই ধরনের গুন্ডামি করা, এই ধরনের কাজ করার যে সাহস, এটা কখনোই পেত না। আর দ্বিতীয় হচ্ছে তারা জানে এ রাজ্যে কোনো আইনের শাসন নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি, তুই তো বোম বাঁধিস। তারপরে তাকে এমএলএ টিকিট দিচ্ছেন, তাকে এমএলএ হিসেবে মনোনয়ন দিচ্ছেন এবং সে জিতছে। অন্য 5টা কর্মী কি শিখবে? যে শওকত মোল্লা যদি পেতে পারে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী জানে ও ভালো বোম বাঁধে, তখন দেখছে ভালো বোম বাঁধাটা একটা কোয়ালিফিকেশন এমএলএ টিকিট পাওয়ার। আবার দেখছে যে স্কোয়ার ফুট প্রতি যে টাকা তুলছে সে পাড়ার কাউন্সিলর থেকে এমপি হয়ে যাচ্ছে, তো স্কোয়ার ফিট সেন কেন হবে না? আবার কেউ যদি ভালো গ্যারেজ নিচ্ছে, সে গ্যারেজ মজুমদার থেকে সে আবার এমএলএ হয়ে যাচ্ছে।
ফলে দেখছি যে ভালো তোলা তুলছে সে এমএলএ এমপি হচ্ছে, যে ভালো বোম মারছে সে এমএলএ এমপি হচ্ছে। তার কি দরকার বাবা, ভালো থেকে তার থেকে বরঞ্চ এই সমস্ত করো, এমএলএ এমপি হতে পারবে। আপনার কথার সূত্র ধরেই বলবো, শওকত মোল্লা দুদিন আগে বলেছিলেন যে যে ভাঙড় 2 নম্বর গ্রামের ব্লক সভাপতি, 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সভাপতি যে আরাবুল ইসলাম, তার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন খুনের চক্রান্তের। আরাবুল ইসলাম জেল থেকে বেরিয়ে এসেই বললেন যে তিনি তার জায়গায় অনড় থাকবেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। কি বলবেন? দেখুন, সে আরাবুল কার সঙ্গে রইবেন সেটা আরাবুলের বিষয়। আরাবুল তৃণমূলের সঙ্গেই তো ছিলেন, তার সঙ্গেই তো থেকেই তো তার বাড়বাড়ন্ত। আরাবুল তৃণমূল কংগ্রেসের থেকেই তো জগ ছোড়া থেকে মানুষ মারা সবই শিখেছেন। ফলে আরাবুল তৃণমূল কংগ্রেসে ছিল বা তৃণমূল কংগ্রেসে থাকবে না, এবার নতুন কথা কি? তৃণমূল কংগ্রেসে আরাবুলও থাকবে, তৃণমূল কংগ্রেসে শওকতও থাকবে, তৃণমূল কংগ্রেসে জাহাঙ্গীরও থাকবে, তৃণমূল কংগ্রেসে অনুব্রতও থাকবে, তৃণমূল কংগ্রেসে স্কোয়ার ফুট সেনও থাকবে, তৃণমূল কংগ্রেসে আপনি পার্থ চট্টোপাধ্যায়কেও পাবেন, আবার মানিক ভট্টাচার্যকেও পাবেন, আবার কুন্তল শান্তনুও পাবেন, সবই পাবেন। তৃণমূল কংগ্রেস একেবারে বহুরূপী সংসার। চোপড়ায় ঘটনায় বাংলায় কি তালিবানি শাসন চলে এলো? বিচার ব্যবস্থার কি আর কোনো দরকার নেই? দেখুন, এটা হচ্ছে শাসক দলের অধ্যত্বপনা। শাসক দল সে মনে করছেন তাদের সঙ্গে বেশ কিছু মানুষ যারা তাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, তাদের সেই দলের নেতা, তারা মনে করছেন আইন বিচার এসবের কোনো প্রয়োজন নেই, তারাই যা বলবে সেটাই আইন, সেটাই বিচার। এই রাজ্যে আইনের শাসন চলবে না, শাসকের আইন চলবে। শাসক যা বলবে, এলাকার নেতা যা বলবে, এলাকার তৃণমূলের নেতা যা বলবে সেটাই আইন, সেটাই বিচার। এইটা তাদের যেহেতু মননে এসছে, ফলে এই জন্য এই চোপড়া এই ধরনের কাণ্ড করছে। হামিদুর রহমান আজকেও তিনি বলছেন ওই মহিলাই অন্যায় করেছেন। কি বলবেন? দেখুন, এটাই হচ্ছে তার অধ্যত্বপনা। তারা বুঝতে পারছেন যে তারা এই অধ্যত্বপনা দেখালেও তাদের ছেঁটে ফেলতে পারবে না শাসক দল। তার কারণ তারা দিনের শেষে ওই যে বলছেন না, আমি এত লাখ ভোটে জিতেছি, ওই যে তারা যে ভোট নিয়ে আসতে পারেন, এই যে দুষ্কৃতি নির্ভর রাজনৈতিক দল এলে এই দুষ্কৃতিরাই যে সম্পদ সেই দলের, সেই দুষ্কৃতিরা সেটা বুঝে গেছে। সেই জন্য তারা এই ধরনের কমেন্ট করার পরেও তারা সেই রাজনৈতিক দলে থেকে যান। সেই রাজনৈতিক দলের কোনো ক্ষমতা হয় না তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, তারা বহাল তবিয়তে থাকেন। এবং এই যে মহিলাদেরকে দাগিয়ে দেওয়া, কে কার সঙ্গে প্রেম করবে, কে কার সঙ্গে সম্পর্ক রাখবে, সেটা কি শাসক দলের এমএলএ বা এমপি বা রাজ্য সরকার ঠিক করে দেবে? এটা কখনো হতে পারে? আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে পরকীয়া ছিল, পরকীয়া তো ডিক্রিমিনালাইজ করেছে, অ্যাডাল্টারি ডিক্রিমিনালাইজ করেছে সুপ্রিম কোর্ট 2018 সালে। সেখানে তৃণমূলের এমএলএ কী করবেন? তৃণমূলের এমএলএ ঠিক করবেন যে কে পরকীয়া করবে, কে পরকীয়া করবে না, কে প্রেম করবে, কে প্রেম করবে না, কে কার সঙ্গে প্রেম করবে? এটা তৃণমূলের এমএলএ ঠিক করবেন নাকি? নীতি পুলিশ সেজেছেন নাকি? মোরাল পুলিশিং চলছে। আমার শেষ প্রশ্ন আপনাকে, বুদ্ধিজীবীরা কোথায়? জ্বলন্ত মোমবাতি কোথায় লুকিয়ে রেখেছেন তারা রাজ্যের? সব বুদ্ধিজীবীরা সব ভাতাজীবী হয়ে গেছেন। যারা ভাতাজীবী হয়ে গেছেন তাদের কথা ভেবে আপনারও কোনো লাভ হবে না, আমারও কোনো লাভ হবে না। দেখুন, এই কোট আনকোট বুদ্ধিজীবী, প্রতিটি মানুষই তার বুদ্ধিবিদ্যা দিয়েই তিনি আয় করেন, তিনি তার জীবনযাত্রা চালান। সে একজন কৃষক হতে পারে, একজন রিক্সাওয়ালা হতে পারে, অন্য মানুষ হতে পারে। ফলে এই যে বুদ্ধিজীবী বলে আমরা যাদের একটু পাম্প খাইয়েছি আর কি, তো তারা সব এই পাম্প খেয়ে একটু কোলে টুলে গিয়ে তারা সব শাসক দলে মোটামুটি বেশ একটা চেয়ার পেয়েছেন আর কি, সেই চেয়ারে বসে পড়েছেন, আর উঠতে পারছেন না। দ্বিতীয় একটা কথা বলি, এই যে এর আগের প্রশ্নে আপনি বলছিলেন না যে শাসক দল তার নেতা এমএলএ বলছেন সেই মহিলার চরিত্র এটা সেটা, বা এই শরীয়তি আইনে বলা আছে, যাই বলুন না কেন, এরা যে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে না, এই সমস্ত মন্তব্য তার প্রমাণ।